আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকে তোমাদের টপিক নিয়ে আসলাম কোনটা, এই যে মহাকর্ষীয় ক্ষেত্র। এটা কত নাম্বার টপিক ভাইয়া? 6.10 কিন্তু এটা, ঠিক আছে, খেয়াল রাখতে হবে 6.10 এর। আর কথা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এটার দিকে একটু তাকাবা, ঠিক আছে। এখানে কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আর আর পরের যে মানে এটা কিন্তু এই পার্টের ভিতরেই কি হতো 6.10 পার্টের ভিতরেই কিন্তু তোমার কাছে আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের অভিকর্ষ ত্বরণ। তোমাদের বই খুললে কিন্তু এই পার্ট বাই পার্ট কিন্তু তোমরা দেখতে পারবা। তাহলে দেখো আমরা যদি দেখি যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এটা আসলে কি, কোন বস্তুর আশেপাশের যে অঞ্চলব্যাপী, এটা একটু খেয়াল করবা, কোন বস্তুর আশেপাশের যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে। কিসের প্রভাব ভাইয়া? মহাকর্ষীয় প্রভাব। হ্যাঁ, আমি ব্যাখ্যাটা করব, যদিও বজায় থাকে অর্থাৎ অন্য কোনো বস্তু রাখলে সেটি আকর্ষণ বল অনুভব করে। অন্য কোনো বস্তু যদি তুমি রাখো সেটি আকর্ষণ বল অনুভব করবে, তাকে আমরা কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র বলবো। মনে করো এই একটা বস্তু আছে, এই একটা বস্তুর এই অঞ্চলব্যাপী আশেপাশের আশেপাশের পুরো অঞ্চলব্যাপী এই সব জায়গায় যদি আমরা কোনো বস্তু রাখি, এই সব জায়গায়, তাহলে এই সব বস্তুগুলা এই বস্তুর সাথে একটা আকর্ষণ বল লাভ করবে। এটাই বলছে কোন বস্তুর আশেপাশের যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব, মানে এই বস্তুটার আশেপাশের এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু, এই বস্তুটার আশেপাশের এই সকল বস্তুর এর ভিতরে একটা আকর্ষণ বল লাভ করবে, ঠিক আছে। এর ভিতরে একটা কি করবে? আকর্ষণ বল লাভ করবে। মানে কোন বস্তুর যে অঞ্চলব্যাপী এই টোটাল অঞ্চলটা, ঠিক আছে, টোটাল অঞ্চলটা একটা মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু আনলে, মানে এই বস্তুটার আশেপাশের এই সকল বস্তু যদি আমি আনি, তাহলে একটা কি আকর্ষণ বল লাভ করবে। আর এই আকর্ষণ বলকে আমি কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র। মানে টোটাল যেই অঞ্চলব্যাপী তাকে আমরা কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র বলবো। এটা একটু খেয়াল করবা। আচ্ছা, এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে পরে কি বলছে দেখো, এই সংজ্ঞাটা একটু খেয়াল করো, যে ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একক ভরের একটা বস্তু আনো, এটা মনে রাখবা। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভর মানে 1 কেজি ভর, ঠিক আছে, একক ভরের কোনো বস্তুকে যদি স্থাপন করলে তার উপর যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হবে, তার উপরে যে কি মহাকর্ষীয় বল, মানে এই ক্ষেত্রের মধ্যে, আচ্ছা, এই ক্ষেত্রের মধ্যে আমরা 1 কেজি ভরের একটা বস্তুকে স্থাপন করব, এটার ভিতরে আমরা 1 কেজি ভরের। তো এখন ওই 1 কেজি ভরের যে বস্তুটাকে স্থাপন করবো, 1 কেজি ভরের বস্তুটা তো একটা বল লাভ করবে, তাহলে ওই বলটা কি হবে তোমার কাছে? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এ কথাই বলছে। সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখবে, সংজ্ঞাগুলো কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনে কিন্তু আসে, মাঝে মাঝেই কিন্তু আসে, ঠিক আছে। যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে, এই যে একটা মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি, যে অঞ্চলব্যাপী তার একটা মহাকর্ষীয় বল, আকর্ষণ বল বজায় থাকবে, ঠিক আছে। তাহলে এই টোটাল মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে তুমি যদি 1 কেজি ভরের একটা কোনো বস্তু স্থাপন করো, তাহলে সে যে পরিমাণের বল লাভ করবে, আকর্ষণ বল, তাকে আমরা কি বলবো? ক্ষেত্র প্রাবল্য বলবো। সো খেয়াল করতে হবে আমাকে। তাহলে এইটাই বলছে যে কোনো একক ভরের একটা বস্তুকে যদি আমি স্থাপন করি, তাহলে তুমি একটা কথা চিন্তা করো, এখন তুমি একক ভর মানে 1 কেজি ভরকে তো আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা মনে করি আমার কাছে এই একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের ভিতরে এখানে এই জায়গাটারে আমি m কেজি ভরের একটা বস্তুকে আমি রাখলাম। কত কেজি ভাইয়া? m কেজি ভরের। তাহলে এই ক্ষেত্রের ভিতরে, মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আমরা m কেজি ভরের একটা বস্তুকে যদি আমি রাখি, তাহলে ওই বস্তুটার এই m কেজি ভরের বস্তুটার জন্য একটা আকর্ষণ বল হবে। এই আকর্ষণ বলটা হবে F। তাহলে 1 কেজি ভরের বস্তুর জন্য আকর্ষণ বল কত হবে? F/m। এটা হবে, কিন্তু এই এমটা কিন্তু ঐকিক নিয়ম অনুযায়ী নিচে যাবে, ঠিক আছে। তাহলে 1 কেজি ভরের একটা বস্তু কি হবে? F/m। তাহলে এই 1 কেজি ভরের বস্তুটা কি আমরা কি বলবো? এটা কি বলবো? ক্ষেত্র প্রাবল্য। এটাকে বলবো কিন্তু আমরা ক্ষেত্র প্রাবল্য। এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্র প্রাবল্যকে আমরা যদি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আমরা পুরোটা লিখে দিচ্ছি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করব। তাহলে ই সমান আমরা কি পাই ভাইয়া? F/m। এটা কিন্তু আমি পাই গেলাম। তাহলে ই সমান আমরা কি পাই? F/m। এখন আমরা এফ এর যদি বিভিন্ন সূত্র বসাই, দেখো এফ এর সূত্র আছে কি? G/m/r²। তাহলে ওই আমরা G/m যদি আমরা বসাই, তাহলে একটা একটা এম কাটা যায়। এখানে কিন্তু সূত্রটা এভাবে ভাঙানো যায়। দেখো এফ এর সূত্র আমরা কি বসাইতে পারি? G/m/r², আর নিচে কি আছে? এম। তাহলে এই এমটা কাটা গেল। তাহলে আমার কাছে কিন্তু ই সমান কি থাকে? Gm/r²। এরকমের কিন্তু সূত্র লেখা যায়, ঠিক আছে।
এরকমের সূত্র কিন্তু লেখা যায়, আমরা একটু পরে এগুলা সূত্রগুলো পরে বিশ্লেষণ করব। তাহলে এই গেল তোমার কাছে হিসাবটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এখন এগুলোর কিন্তু মাত্রা বা একক এগুলো কিন্তু তোমাদের বইয়ের ভিতরে আছে। তাহলে মাত্রা যদি আমি খেয়াল করি, তাহলে মাত্রা দেখো এই ই সমান তোমার কাছে আছে কি এফ বাই এম। তাহলে এখানে এই এফ এর মাত্রা কত ভাইয়া, এটা একটু খেয়াল করতে হবে। এফ কি বল নাকি? তাহলে বল, তাহলে বলের মাত্রা কিন্তু এম এল টি ইনভার্স টু, আর ভরের মাত্রা এম। তাহলে এটা কাটা গেল, তাহলে কি থাকে এম টি ইনভার্স টু। তাহলে এই যে ক্ষেত্র প্রাবল্য এর মাত্রা কি হবে এল টি ইনভার্স টু। এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন তোমার কাছে আরো একটা বিভিন্ন সময় বিভিন্ন এটা একটা তাৎপর্য দেওয়া আছে বইয়ের ভিতরে, কিন্তু দেখবা হ্যাঁ একটা তাৎপর্য যে 5 বা 3 নিউটন পার কেজি। এখানে বলছে হচ্ছে গিয়া ক্ষেত্র প্রাবল্য হচ্ছে 5 নিউটন পার কেজি। হ্যাঁ, মানে তোমার কাছে একটা ক্ষেত্র প্রাবল্য আছে যে 5 নিউটন পার কেজি, বলতে তুমি কি বোঝাও? এখানে এভাবে যে 5 নিউটন পার কেজি বলতে তুমি কি বোঝাও? আসলে এটা 1 কেজি ভরের যদি একটা বস্তুকে স্থাপন করি, যেহেতু এই জিনিসটা কিন্তু এভাবে আছে 5 নিউটন আর কেজি মানে নিচে, নিচে মানে 1 কেজি আকারে আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা 1 কেজি ভরের একটা বস্তুকে যদি স্থাপন করি, এটা দিয়ে আমি কি বুঝি ভাইয়া? এটা দিয়া যে 1 কেজি ভরের একটা বস্তুকে যদি আমি স্থাপন করি, সেটা 5 নিউটন বল লাভ করবে। কত নিউটন? 5 নিউটন বল লাভ করবে। এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? 1 কেজি ভরের একটা বস্তুকে যদি আমি স্থাপন করি, তাহলে আমার কাছে কত? 5 নিউটন বল লাভ করবে। তাহলে 3 কেজি ভরের যদি একটা বস্তুকে আমি স্থাপন করি, তাহলে কত? 5 গুণ 3 মানে 3 5 15 নিউটন বল লাভ করবে। এটা হচ্ছে তোমার কাছে কথা, ঠিক আছে? আকর্ষণ বল কিন্তু লাভ করবে এইটা। তো আমরা যদি একটু পরের টপিকে চলে যাই, যে পরের যে ছোট্ট একটা পার্টের মতো আছে, এখানে হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মধ্যে কি সম্পর্কটা আছে এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা ই সমান কি পাইলাম ভাইয়া? ই সমান কিন্তু পাইলাম এফ বাই এম। এটা কিন্তু আমরা পাইলাম, বলে রাখবা। ই সমান আমরা পাইলাম কি এফ বাই এম। তাহলে এফ সমান কি আমি এম জি জানি, আর নিচে কি আছে শুধু এম। তাহলে এম এম কাটা যায়, তাহলে কি থাকে ই, জি থাকে। তাহলে ই সমান কি দাঁড়ায়? জি দাঁড়ায়। এটা কিন্তু এদের ভিতরে সম্পর্ক কি ই সমান কিন্তু জি দাঁড়ায়। এটা হচ্ছে দেখো তোমার কাছে কি মহাকর্ষীয় মানে মহাকর্ষীয় ক্ষেত্র। এই ই কি তোমার কাছে ই কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে? এটা কিন্তু কি মহাকর্ষীয় ক্ষেত্র, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, এটা একটু খেয়াল করবা। তাহলে এই গেল তোমার কাছে, এটা কিন্তু একদম হুবহু কিন্তু বইয়ের ভিতর কিন্তু উল্লেখ করা আছে। তাহলে কি গেল তোমার কাছে মহাকর্ষীয় ক্ষেত্র এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু এখানেই এই পর্যন্তই। এখন আমরা এর পরবর্তী টপিক কিন্তু আমরা আজকে যদিও আমি যদিও ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ছোট্ট ছোট্ট পার্টগুলো দেখানোর চেষ্টা করি, কারণ একসাথে এত বড় ক্লাস অনেকেই আছে করতে চায় না, যে 2 ঘন্টা 3 ঘন্টা অনেকেই আছে করতে চায় না। তাদের যেই জায়গা থেকে বাজে, যেই পার্টটা বাজে, ওই পার্টটা শুধুমাত্র করতে চায়। তো আমার এখানে প্লে লিস্ট করা আছে সবগুলো পার্ট। তোমরা যে কোনো পার্ট যখন বাজবে, যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, তাহলে ওই পার্টটা তোমরা কিন্তু দেখে নিতে পারবা। আমি এই কারণে কিন্তু এইভাবে প্লে লিস্ট গুলা ছোট্ট ছোট্ট দিয়ে করে রাখি। তাহলে নেক্সট ক্লাসে কি আসছে অবশ্যই বুঝতে পারতেছো, বিভব পার্থক্য সম্পর্কে টপিক আসবে, ঠিক আছে? মানে মহাকর্ষীয় বিভব। নেক্সট ক্লাসে কি আসবে? মহাকর্ষীয় বিভব আসবে। আজকে কি আছে? প্রাবল্য গেছে। এরপরে কি আসবে? মহাকর্ষীয় বিভব আসবে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।